নমস্কার, আরবিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের কারক এই বিষয়টি পড়ানো হচ্ছে। কারক কাকে বলে? বাক্যের ক্রিয়ার সাথে বাক্যান্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। আবার সংস্কৃতে বলা হয়েছে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ বাক্যের ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্পর্ক তাকে কারক বলা হয়। তাহলে আমরা এই বিষয়টিকে যদি সুস্পষ্টভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এইভাবে আমরা চেষ্টা করতে পারি যে এখানে একটি বাক্য তুলে ধরা হয়েছে, এই উদাহরণের মাধ্যমে আমরা কারক এটিকে ভালোভাবে বুঝতে পারব। বলা হয়েছে রানী ভবানী প্রতিদিন প্রভাতে ভাণ্ডার হইতে, সাধু ভাষায় আছে, আমি তোমাদের চলিত ভাষায় বলছি। রানী ভবানী প্রতিদিন প্রভাতে ভাণ্ডার হতে স্বহস্তে দিন দুঃখীকে ধনরত্ন দান করেন। এই একটি বাক্য রয়েছে। এই বাক্যটিকে দান করেন, এই সমাপিকা ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা এই বাক্যের যে পদগুলো রয়েছে তাদের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটি সুস্পষ্টভাবে বুঝতে পারব। তাহলে আমরা যদি এইভাবে প্রশ্ন করি, কে দান করেন? উত্তর হবে রানী ভবানী। কি দান করেন? ধনরত্ন। কিভাবে দান করেন? স্বহস্তে। কাদেরকে দান করেন? দিন দুঃখীকে। কোথা হতে দান করেন? ভাণ্ডার হতে। কখন দান করেন? প্রভাতে। অতএব দান করেন ক্রিয়াটির সাথে রানী ভবানী ধনরত্ন স্বহস্তে দিন দুঃখীকে ভাণ্ডার হতে প্রভাতে প্রতিটি পদেরই কোনো না কোনো সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কগুলি যে একই প্রকারের নয়, প্রশ্নের বিভিন্ন ধরনের তা প্রকাশ পেয়েছে। ক্রিয়ার সাথে বাক্যান্তর্গত নাম পদের এই যে সম্পর্ক, এটি হলো কারক। তাহলে তার মানে দাঁড়ালো যে একটি বাক্যের মধ্যে ক্রিয়ার সাথে অন্যান্য যে পদ রয়েছে বা নাম পদের যে একটা সম্পর্ক, গভীর সম্পর্ক রয়েছে, এই সম্পর্ককেই কিন্তু কারক বলা হয়। অর্থাৎ বাক্যের ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে একটি ভাবগত বা মধুর সম্পর্ক থাকে, সেই সম্পর্ককেই কিন্তু, সেই সম্পর্কের ধরনকে কিন্তু কারক বলা হয়। এবারে কারক বাংলায় কত প্রকার? কারক বাংলায় হচ্ছে 6 প্রকার। সেগুলি হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক ও অধিকরণ কারক। তাহলে এই যে 6 ধরনের বা 6টি কারকের কথা বলা হলো, এই বিষয়টি কিন্তু এই যে বাক্যের কথা বলা হলো সেই বাক্যের মধ্যে এই 6টি কারকই রয়েছে। যেমন রানী ভবানী এই বাক্যে হলো কর্তৃকারক। আবার ধনরত্ন এটি হচ্ছে কর্মকারক। স্বহস্তে করণকারক। দিন দুঃখীকে সম্প্রদান কারক। ভাণ্ডার হতে অপাদান কারক। প্রভাতে অধিকরণ কারক।
তাহলে এই যে বাক্যটি রয়েছে তাতে কিন্তু আমরা 6টি কারকই আমরা পেলাম। এবার যদি আমরা এই বিষয়টিকে আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের ওই বিভক্তিগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তার আগে আরেকটি বিষয় তোমাদের বলে নেই, যে একটু আগে তো বলাই হলো যে কেবল বিশেষ্য ও সর্বনাম পদেরই কারক হয়, কিন্তু সব ক্ষেত্রে এটি নয়। কখনো বিশেষণ পদ বিশেষ্য রূপে যদি বাক্যে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কারক হয়। যদি তোমাদের উদাহরণ দেওয়া যায়, তাহলে এখানে কয়েকটি উদাহরণ রয়েছে। এখানে বলা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে, আমি তোমাদের সাথেও নেই, পাঁচেও নেই, 10 মিলি করি কাজ, কানাকে কানা বললে রাগ হওয়াই তো স্বাভাবিক, বড়দের শ্রদ্ধা ভক্তি করবে, আমি রব নিষ্ফলের হতাশের দলে, মৃতের আবার মৃত্যু কি। এখানে 7, 5, 10, কানা, বড়, নিষ্ফল, হতাশ প্রভৃতি বিশেষণে বিভক্তি চিহ্ন যুক্ত হওয়ায় পদগুলি বিশেষ্যের মতো ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে কিন্তু কারক হয়েছে। তাহলে এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের প্রশ্ন হলো যে বাংলায় এবং সংস্কৃতে যদি আমরা তুলনা করি, তাহলে সংস্কৃতের কারক কিন্তু বের করা অনেক সহজ। কারণ সংস্কৃতে যে শব্দরূপ রয়েছে, সেই শব্দরূপের যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সম্বোধন রয়েছে, প্রত্যেকটা লাইন রয়েছে। এই লাইনের মধ্যে প্রথমা লাইন যদি তোমাদের একটু উদাহরণ দেওয়া যায় নর শব্দ দিয়ে, তাহলে নর, নরৌ, নরা, এই প্রথমার লাইনে যে রয়েছে, এগুলো এই প্রথমার লাইনে এই ধরনের শব্দ যদি থাকে, শব্দ নয় পদ, তাহলে এগুলো কর্তৃকারক হবে, প্রথমায় কর্তৃকারক হবে। আবার দ্বিতীয়াতে রয়েছে নরম, নরৌ, নরান, তাহলে দ্বিতীয়ার এই লাইনের এই ধরনের বা দ্বিতীয়ার কোনো পদ যদি থাকে তাহলে সেগুলো হবে কর্মকারক। আবার তৃতীয়াতে রয়েছে নরেন, নরাভ্যাম, নরই, তাহলে এই তৃতীয়ার লাইন যদি থাকে তাহলে সেগুলো হবে কর্মকারক। আবার চতুর্থী যদি হয় নরায়, নরাভ্যাম, নরই, তাহলে হবে সম্প্রদান কারক। আবার পঞ্চমীতে রয়েছে নরাত, নরাভ্যাম, নরেভ্য, তাহলে পঞ্চমী লাইনের যদি থাকে একবচন, দ্বিবচন, বহুবচন, যেটিই থাক না কেন, তাহলে হবে অপাদান কারক। আবার ষষ্ঠীতে রয়েছে নরস্যা, নরয়, নরানাম, ষষ্ঠী, এটি আবার কারক নয়, এটি হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে আমাদের ষষ্ঠীর যে লাইন রয়েছে সংস্কৃতে, সেটি কিন্তু কারক নয়। আবার সপ্তমীতে রয়েছে নরে, নরয়, নরেষু, সপ্তমী লাইনের যদি থাকে তাহলে অধিকরণ কারক। আবার সম্বোধনে রয়েছে নর, নরৌ, নরান, ভুল বললাম, নর, নরৌ, নরা, তাহলে এই সম্বোধন প্রকৃতপক্ষে প্রথমার মতোই হয়, শুধু এক বচনে একটু আলাদা থাকে, কিন্তু এগুলো প্রথমা বিভক্তিতে যে কর্তৃকারক হয় সেই কর্তৃকারকই হয়ে থাকে। তাহলে সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু এই কারক বের করাটা অনেক সহজ।
তো কিছু কিছু ব্যতিক্রমী থাকে, সেগুলোই বিশেষ করে আমাদের গুরুত্ব দেওয়ার ব্যাপার থাকে। তাছাড়া শব্দরূপ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকলে কিন্তু কারক বের করা খুব সহজ হয়। কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু কারক বের করা অনেকটাই জটিল। কেন? কারণ হচ্ছে বাংলায় মাত্র 4টি বিভক্তি রয়েছে। 4টি বিভক্তি রয়েছে। কি কি বিভক্তি রয়েছে? যেমন অন্তস্থীয় অ, অন্তস্থ একার, তে, কে, আর তাছাড়া রয়েছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি যাকে অবিভক্তি বলা হয়, এই শূন্য বিভক্তি। তাহলে এই 4টি বিভক্তি দিয়ে কিন্তু 6টি কারক চিহ্নিত হচ্ছে। অতএব এটি বের করা কিন্তু বেশ জটিল। তাছাড়া আবার কখনো সাধু ভাষা রয়েছে। সাধু ভাষা হলে পদগুলির চেহারা অন্যরকম নেয়। আবার চলিত ভাষা রয়েছে। চলিত ভাষায় আবার পদগুলো অন্যরকম হয়। আবার এর সঙ্গে একবচন দ্বিবচন রয়েছে। এই যে ব্যাপারগুলো, তাহলে বাংলায় কিন্তু এই কারক নির্ণয় করা অনেক কঠিন। সংস্কৃতের থেকে কিন্তু অনেকটা জটিল এবং কঠিন। সেক্ষেত্রে আমাদের কিন্তু কি করতে হয়? আমাদের কিন্তু বাক্যের অর্থ বুঝে বা সেই যে পদটির কারক নির্ণয় করতে হবে সেই পদটির অর্থ সুস্পষ্টভাবে বুঝে এবং বাক্যের সমগ্র অর্থ বুঝে তারপর কিন্তু কারক নির্ণয় করতে হয়। তো সেই জন্য কিন্তু বাংলা বিষয়ে কারক নির্ণয় করাটা অনেকটাই কঠিন। এখানে কয়েকটি উদাহরণ থেকেই আমরা বুঝতে পারবো যে কারক বের করা কতটা কঠিন এবং বাক্যের অর্থগুলো সুস্পষ্টভাবে না বুঝলে পারা যাচ্ছে না। তাহলে এখানে কয়েকটি উদাহরণ তুলে ধরা যাক, বইয়ের মধ্যে রয়েছে। বলা হলো যে সর্বপাপ হরিল গঙ্গায়। সর্বপাপ হরিল গঙ্গায়। তাহলে সর্বপাপ হরণ করলো গঙ্গা। তাহলে এখানে গঙ্গায় বলা হয়েছে, সর্বপাপ হরিল গঙ্গায়। এখানে কিন্তু কর্তৃকারকে এ বিভক্তি রয়েছে। এ বিভক্তি কেন বলা হলো? অর্থাৎ অন্তস্থীয় অ, অন্তস্থ একার থাকলে কিন্তু এ বিভক্তি ধরে নেওয়া হয়। তাহলে এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবার ভক্তি ভরে পুজিনু গঙ্গায়। ভক্তি ভরে পুজিনু গঙ্গায়। তাহলে ভক্তি ভরে পুজিনু গঙ্গায়। তাহলে এখানেও কিন্তু গঙ্গা কে বোঝাচ্ছে, অর্থাৎ কর্মকারক বোঝাচ্ছে। তাহলে কিন্তু এখানেও হয়ে গেল কর্মে এ বিভক্তি। বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে। তাহলে বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে। এখানে গঙ্গায় অর্থাৎ গঙ্গা থেকে বা গঙ্গা হতে এরকম মিনিং কিন্তু আসছে। তাহলে কিন্তু এখানে অপাদানে এই বিভক্তি হলো। গঙ্গায় মাঝে মাঝে হাঙর দেখা দেয়। তাহলে এই গঙ্গায় অর্থাৎ গঙ্গার মধ্যে বোঝাতে কিন্তু গঙ্গায় এই অন্তস্থীয় অ অর্থাৎ এ বিভক্তিটি এসেছে। তাহলে এটি কিন্তু অধিকরণে এ বিভক্তি হচ্ছে। তো এইভাবে আমরা দেখছি যে বিভক্তি চিহ্ন দেখে নয়, বরং বাক্যের অর্থ বুঝে কারক নির্ণয় করতে হচ্ছে। তাহলে কি বলা হলো? যে বিভক্তি চিহ্ন দেখে কিন্তু কারক নির্ণয় করা যাচ্ছে না। প্রত্যেকটি বাক্যেই
গঙ্গায় শব্দটি একই রয়েছে, পদটি একই রয়েছে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অর্থ কিন্তু আলাদা হচ্ছে। তাহলে আমাদের কিন্তু বুঝতেই হচ্ছে যে বিভক্তি চিহ্ন দেখে আমরা কারক নির্ণয় করতে পারছি না, আমাদের কিন্তু বাক্যের অর্থ বুঝে তারপর কিন্তু আমাদের কারক নির্ণয় করতে হচ্ছে। তাহলে এই বিষয়টি কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আবার আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে যে এখানে গঙ্গায় এই অন্তঃস্থীয় অ লাস্টে আছে, এখানে এ বিভক্তি হলো কি করে। তো এই বিষয়টি আমাদের একটু বোঝা দরকার। এখানে বলা হয়েছে আকারান্ত। আকারান্ত বলতে পদের শেষে আ থাকবে, অর্থাৎ আকার থাকবে। ইকারান্ত অর্থাৎ পদের শেষে ই থাকবে, অর্থাৎ ইকার অর্থাৎ হস্যই থাকবে। আবার একারান্ত, আবার যদি পদের শেষে একার থাকে এবং ওকারান্ত, এই চারটি ক্ষেত্রে ওকারান্ত শব্দে যুক্ত হলে এ বিভক্তিটি, তাহলে এ বিভক্তিটি অন্তঃস্থীয় অ বা অন্তঃস্থ একার হয়ে যায়। যেমন তোমাদের এখানে তুলে ধরা হয়েছে লতা প্লাস এ লতায়, তাহলে এখানে বা লতায় বলা হয়েছে, তাহলে এটি কিন্তু অন্তঃস্থীয় অ হয়ে যাচ্ছে। আবার ঝি প্লাস এ হয়ে গেল ঝিয়ে, অর্থাৎ এখানে কিন্তু এটি কিন্তু অন্তঃস্থ একার হয়ে গেল। বেদে প্লাস এ হয়ে গেল বেদে অ, তাহলে এখানেও কিন্তু অন্তঃস্থীয় অ হয়ে গেল। আবার বুড়ো প্লাস এ হয়ে গেল বুড়য় ইত্যাদি। তাহলে আমরা এই জিনিসটি মনে রাখবো যে আকারান্ত বা ইকারান্ত বা একারান্ত বা ওকারান্ত শব্দে যদি এ বিভক্তি যুক্ত হয়, তাহলে সেই এ বিভক্তিটি অন্তঃস্থীয় অ বা অন্তঃস্থ এ একার হয়ে যায়। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের কিন্তু কারকের বিষয়টি আমরা কিন্তু জানলাম, এবং কিভাবে বের করতে হবে কারক এবং কারক কাকে বলে সেই বিষয়টি আমরা জানলাম। তাহলে আমাদের এখন যে 6 প্রকার কারক রয়েছে সেগুলো আমরা একে একে এর পরের ক্লাসে জানব। আজকের ক্লাস তাহলে এখানেই বিরতি দেওয়া হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, রাখছি।